মেজবা ভাই ভালো আছেন? জি জি, সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা একটু পরে সেশন শুরু করব। সাধারণত আমাদের সেশনে 30 জন প্লাস হয়। আজকে একটু পরে হয়তো অনেকে আস্তে আস্তে জয়েন করছেন। সেশনের শুরু করে দিচ্ছি। সেশনের সাধারণত আমরা যেটা করি, আমরা আমাদের প্রেসিডেন্ট, মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশন প্রেসিডেন্ট কিছু বলেন এবং তারপরে আমরা আমাদের যে কিনোট স্পিকারের পরিচিতিতে যাই, এটা আমি কন্ডাক্ট করি এবং তারপরে আমরা জাস্ট আপনার কাছে চলে যাব এবং আপনি 30 মিনিট বলার সময় পাবেন এবং তারপরে 10 মিনিট আমরা আমাদের অডিয়েন্স থেকে কিছু প্রশ্ন নিব। তা এই সেশনের শুরুতেই আমরা একটু দেলোয়ার ভাইকে আহ্বান করব মাই বিউটিফুল লাইফ সম্পর্কে বলার জন্য। এখানে আমরা কি করছি এবং আমাদের উদ্দেশ্যটা কি এবং আমরা কি দেখতে চাই, এই সম্পর্কে যদি দেলোয়ার ভাই একটু বলতেন প্লিজ। থ্যাংক ইউ জিয়া ভাই। আসলে প্রতিদিনের মতো একই কথা। সো মাই বিউটিফুল লাইফে আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা সবাই জানি যে ভ্যালুস যেগুলো আছে এগুলো যেন আমাদের নলেজ লেভেলে না থেকে আমাদের অ্যাকশনে চলে আসে, আমরা যেন ভ্যালু। সো আমরা সাধারণত মানুষ কি করি যে সবসময় একটা ফলো আপ এর মধ্যে থাকলে, সবসময় লার্নিং এর মধ্যে থাকলে আস্তে আস্তে সেই ভ্যালুস গুলো আমাদের মধ্যে এমবেড হতে থাকে। সো আমরা উইকলি এখানে কেন বসছি? সো প্রতিদিনই প্রতি সপ্তাহে আমরা কিছু না কিছু ভ্যালুস নিয়ে কথা বলছি, আলোচনা শুনতেছি। সো এভাবে আমরা আমাদের কম্পিটেন্সি লেভেলটা বাড়াচ্ছি, ভ্যালুজ এর অ্যাকশন গুলো ডে বাই ডে আমাদের নিজেদের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সো মাই বিউটিফুল লাইফে এটাই আমরা করছি, নিজেদের ভ্যালু কম্পিটেন্সি গ্রো করার চেষ্টা করছি। সো আমরা অনেক ইনোভেশনও করছি আমাদের টপিকের সাথে আজকে। যেমন মাই বিউটিফুল লাইফে আমরা সেই 2013 সালে শুরু করে আজকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করেছি, প্রোটোটাইপ করেছি, এখনো করে যাচ্ছি। সো ইটস অলসো ইনোভেশন related to our topic. So we'll keep, doing that. So, Jiva, over to you. Thank you. থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আচ্ছা, জাস্ট এখন আমি একটু অডিয়েন্সকে একটু আমি চাচ্ছি এঙ্গেজমেন্ট। আমি অডিয়েন্সকে একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? জাস্ট আপনাদের মাথায় যা আসে, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ইনোভেশন হচ্ছে সামথিং মানে টোটালি নিউ, একদম ফ্রম স্ক্র্যাচ থেকে কোনো কিছু আমরা যদি ক্রিয়েট করি। আর ক্রিয়েটিভিটিটা হচ্ছে সেটাকেই, ওই ইনোভেশনটাকেই মানে নিজের মতন করে সাজানো বলতে পারেন, বা হচ্ছে মডিফাই করা, ইমপ্রুভমেন্ট করা, এটাই। ওকে, মানে আমার অপিনিয়ন। স্যার যেটা বলতে চাচ্ছেন যে ইনোভেশন একদম নতুন, রাইট? ইয়া, মানে সামথিং ফ্রম স্ক্র্যাচ। ওকে, আর ক্রিয়েটিভিটি এটাও তো নতুন, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ক্রিয়েটিভিটি যে বললাম, মানে ইনোভেশনটাকেই হলো মডিফাই করে নতুন ভাবে উপস্থাপন করা। ওকে, ঠিক আছে। আমার মনে হয় এই বিষয়ে মেজবা ভাই আরো আমি যদি আরেকটু বলি, যেমন হচ্ছে আমার মনে হয়, সরি আমি কি বলবো? ডেফিনেটলি আমার মনে হয় আমরা আরো কিছু নেই, বিকজ আপু যেটা বললেন this is right, but we also need to take views from others, because this is actually a very complicated question, also interesting question. Sure, আলামিন ভাই প্লিজ। জি, থ্যাংক ইউ। যেমন হচ্ছে আমরা স্কুলে থাকতে একটা দুটো ওয়ার্ড শিখেছিলাম, ডিসকভার এবং ইনভেনশন। যেমন ডিসকভার হচ্ছে সামথিং যেটা আগেই ছিল, আমরা নতুন করে আবিষ্কার করেছি। যেমন হচ্ছে আমেরিকা, এটা এই ক্ষেত্রে আমরা ডিসকভার বলবো। আমেরিকা কিন্তু ইনভেনশন হয় না, আমেরিকা ডিসকভার হয়েছে। অর্থাৎ আমেরিকা আগেই ছিল, মানে কি হয়তো দেখছে খুঁজে পেয়েছে, ওই ক্ষেত্রে আমরা ডিসকভার শব্দটা ব্যবহার করি। আর ইনভেনশন হচ্ছে একদম কমপ্লিটলি নিউ, যেটা আগে ছিল না। যেমন হচ্ছে বাতি, এটা ইনভেনশন, মানে বাতি আগে পৃথিবীতে ছিল না, বাতি করা হয়েছে। আর ক্রিয়েটিভিটি আমার মতে হচ্ছে এটা হচ্ছে সাম কাইন্ড অফ প্রেজেন্টেশন। আমি হচ্ছে কতটা সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতেছি। দেখা যাচ্ছে আমি রান্না করেছি, কিন্তু রান্নাটা আমি ক্রিয়েটিভ ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করেছি। যেমন দেখা যাচ্ছে একটা ডিমটাকে হাঁসের মতো শেপ দিয়েছি, টমেটো কেটেছি হচ্ছে ফুলের মতো করে। এই যে রান্না করেছি, কিন্তু রান্নার হচ্ছে আমি প্রেজেন্টেশনটা করেছি ক্রিয়েটিভ ওয়েতে। মানে আচ্ছা, ক্রিয়েটিভিটি হচ্ছে সাম কাইন্ড অফ প্রেজেন্টেশনের দিকে নজর দিচ্ছে। জি, থ্যাংক ইউ। গ্রেট। আচ্ছা, I also agree with him. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এই যে ইনোভেশন বললাম, ক্রিয়েটিভিটি, এর ইনোভেশনের মানে হচ্ছে নতুন কোন উপযোগিতা, রাইট? যে আগে একটা জিনিস ছিল, সেটাকে নতুন কিছু ইনোভেট করা হয়েছে, তারপর আর সম্পূর্ণ আরেকটা নতুন জিনিস হয়েছে। এখানে আপনার যেটা বলছেন এটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট। আমার মনে হয় মেজো ভাই আরো ডিটেল বলতে পারবে। আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ক্রিয়েটিভিটি, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন,
সেই সাথে আরো দুটো জিনিস আমি আসেন। এর সাথে আরো দুটো জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে থিঙ্কিং ইনসাইড দ্য বক্স অ্যান্ড থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। এই ক্রিয়েটিভিটি নিয়ে যখন কোনো ওয়ার্কশপ হয় তখন কিন্তু একটা খেলা খেলতে দেয় অনেক ট্রেনাররাই, সেটা হচ্ছে যে 6টা ডট দিয়ে দিল, বললো যে আপনারা আউট অফ দ্য বক্স কিছু থিঙ্ক করেন। তখন কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাই, বক্সের বাইরে আসার চেষ্টা করি। ওকে, উইদাউট ফার্দার আডু আমরা এখন আমাদের মূল বক্তব্যে চলে যাব। বাট তার আগে আমি একটু মেজবা ভাই সম্পর্কে পরিচয় করে দিই। মেজবা ভাই হচ্ছেন একজন প্রতিযশা লয়ার এবং উনি একজন ব্যারিস্টার এবং উনি বর্তমানে কাজ করছেন কর্পোরেট, এবং ওনার স্পেশালিস্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে উনি কাজ করছেন। আমরা জানি যে এই বিষয়ে আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশে খুব একটা বেশি কাজ হচ্ছে না, যারা কাজ করছেন তারাই কিন্তু পায়োনিয়ার, এবং আমাদের ব্যারিস্টার মেজবা ভাই ওয়ান অফ দ্য পায়োনিয়ার। এবং ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, ওনার বিশাল সময়টা কিন্তু ল এবং আইনবিদ্যা নিয়ে পড়েছেন, বাট ওনার শুরুটা কিন্তু লিবারেল আর্টস দিয়ে, এবং উনি বিখ্যাত আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে উনি ইংরেজিতে অনার্স করে তারপরে ওনার অনেকগুলো একাডেমিক ডিগ্রি, এবং সবকটাই ইউকে থেকে, ডাইরেক্ট ইউকে ডিগ্রি, এবং প্রত্যেকটা ডিগ্রি কিন্তু উনি আর কি বেশ কটা মোর দেন 4 or 5 ডিগ্রিজ উনি কিন্তু ইউকে থেকে নিয়েছেন। তা আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি। মেজবা ভাই, ওভার টু ইউ প্লিজ। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমি শুরুতেই মাই বিউটিফুল লাইফের যত স্টিমড মেম্বার্স যারা আছেন, তারপরে আপনার ট্রাস্টিজ আছেন, বিউটিফুল লাইফের প্রতিষ্ঠাতা যেমন ধরেন আমাদের যিশু ভাই, প্রেসিডেন্ট দেলোয়ার ভাই, এবং এর বাইরে অন্যান্য যারা সবাই এসেছেন আজকে, সবাইকে আমাকে ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আর কি। সো আমি অনেক দিন ধরে, মানে আমার ক্যারিয়ার শুরু হয়েছে ইংল্যান্ড থেকে। আমি আসলে পাশ করি 2004 সালে এলএলবি, সরি বারেট ল। তো তারপরে 4 ডিসেম্বরে আসি, এসে 5 শুরু থেকে আমি লিগ্যাল প্র্যাকটিস শুরু করি। তো তখন আমার আসলে কনসেন্ট্রেশনটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি অথবা কর্পোরেট লতে ছিল না। আমি তখন শুরু করি হচ্ছে আপনার কনস্টিটিউশনাল ল, মানে হচ্ছে আমাদের সংবিধান যেটা, সেই জায়গা থেকে। বিকজ আমার যিনি সিনিয়র ছিলেন, ওই সিনিয়রের জায়গাটা ওইটা ছিল, উনি এটা নিয়ে পারদর্শী। সো ওই কারণে ওভাবে ওইখান থেকে শুরু করি। বাট এভেনচুয়ালি আসলে আই মুভ টু টেকনোলজি ল, টেলিকম, আইসিটি, এই জায়গাটাতে। সেখান থেকে আই গট এক্সপোজ টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো তখন আসলে আই ফাউন্ড যে এই জায়গাটা আসলে কোয়াইট ফ্যাসিনেটিং, and not only fascinating but also আমাদের লাইফের সাথে, বিকজ ধরেন টেকনোলজি ইজ অলওয়েজ ইভলভিং, হ্যাঁ, এবং আমাদের লাইফও কিন্তু ইজ ইভলভিং, এন্ড এইটার একটা বড় অংশ হচ্ছে টেকনোলজি। আমরা যদি ইফ ইউ গো ব্যাক, ধরেন 1-1.5 বছর আগেও যদি আমরা ফেরত যাই, আমরা যদি সেই আদি মানুষ যখন আগুন আবিষ্কার হয় নাই, সো আমরা সবাই মনে হয় পড়েছি স্কুলে আগুন কিভাবে আবিষ্কার হয়েছে। সো আগুন ইজ এন আবিষ্কার। সো এইটা কিন্তু ইনোভেটিভ থট প্রসেসের রেজাল্ট। এন্ড দেন উই নো যে ডাউন দ্য লাইন ওভার দ্য মেনি ইয়ার্স, আগুন কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের লাইফকে বিবর্তন এনেছে, হাউ আওয়ার লাইফ হ্যাজ বিন ইভলভড থ্রু এরকম ইনভেনশন। আমরা যদি ধরেন আধুনিক যুগে শুরুতের দিকে যাই, যেমন ধরেন বাষ্পীয় ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, অথবা লাইট বাল্ব, অথবা ফোন, আলেকজান্ডার গ্রাহাম বেলের যে টেলিফোনের কথা বলা, মানে কমিউনিকেশন সিস্টেম, 19 দশকের শুরুতে যেমন কি ইন্টারনেটের আবিষ্কার, এগুলো সবই কিন্তু আমাদের লাইফকে আপনার মানে ইভলভ করেছে। সো আমি শুরুতে একটু বলি যে আমার টপিকটা তো হচ্ছে ক্রেনোভেশন। নাও ক্রেনোভেশন জিনিসটা আমি কিভাবে আসলাম। সো বেসিকলি ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, আমাদের যে 30টা মাই বিউটিফুল লাইফের যে ভ্যালু, সো 30টা যে ভ্যালু সিস্টেমের মধ্যে হচ্ছে আপনি 10 নাম্বার ক্রিয়েটিভিটি আর 19 নাম্বার ইনোভেশন। সো
তো ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন দুইটা তো অলমোস্ট একই জিনিস, মুদ্রার এপিট ওপিটের চেয়েও আরো ক্লোজ, বা দুইটার মধ্যে স্লাইটলি ভেরি স্লিম একটা ডিফারেন্স আছে, সেটা আমি বলবো। অবভিয়াসলি আমাদের অনেকে তো আজকে বলেছেন। সো এই দুইটাকে আসলে আমি মিলিয়ে I made the word because I made the word ক্রেনোভেশন। এটা কেন করেছি, তো আমি অনেক জায়গায় ধরেন আপনার প্রেজেন্টেশন দিতে যাই, সো তখন এই দুইটা ওয়ার্ডকে একসাথে লিখা অথবা বলা, এটা একটা বিশেষ করে প্রেজেন্টেশনের সময়, ওরাল প্রেজেন্টেশনের সময়, যে ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন। সো এই দুইটাকে তখন আমি মনে করলাম যে এই দুইটাকে আসলে এক করে ফেলা যায়, যেহেতু দুইটাই সমার্থক। তো ওখান থেকে আমি এটাকে বানিয়েছি ক্রেনোভেশন, which includes creativity and innovation, and then accordingly আমি এই দুইটা ওয়ার্ডকে মিলিয়ে যে ক্রেনোভেশন করেছি, সেইটাকে আমি আবার ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশনও করেছি আমার নিজের নামে। সো যাই হোক, এটা হচ্ছে ক্রেনোভেশনের বৃত্তান্ত। Now coming back to যে how creativity and innovation, which means ক্রেনোভেশন, evolves our life, এটার একটা এক্সাম্পল তো বললাম আগুন। দেন এই all the inventions যেটা আমরা দেখি আমাদের লাইফে, and maybe if we go back, তো সবগুলা জায়গায় এই রেনোভেশন আমাদেরকে হেল্প করেছে টু হ্যাভ এ বেটার লাইফ, টু ইম্প্রোভাইজ আওয়ার লাইফ, টু ক্রিয়েট আপনার জব অপরচুনিটিস, টু থ্রাইভ, টু চেঞ্জ দ্য সোসাইটি, টু মেক ডিফারেন্স টু হিউম্যানস লাইফ, অ্যান্ড অলসো টু চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা যদি এখন কোভিড কালীন সময়ও বলি, কোভিড এর জন্য বাঁচার জন্য যেই জিনিসটা, সেটা হচ্ছে ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটাও কিন্তু আপনার এই ইনোভেশনেরই ফসল, মানে একটা আউটকাম, এবং এই কারণে ইজ ওয়ান অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো দিস ইজ ওয়াই আমি গত সপ্তাহে যিশু ভাই এবং দেলোয়ার ভাইয়ের সাথে যখন আলাপ হলো, তখন আমি বললাম যে ঠিক আছে, এইটা নিয়ে যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি, এবং এটা আমার নট অনলি প্রফেশন বাট অলসো একটা এরিয়াস অফ প্যাশন, তো সেখান থেকে আমি বললাম যে ওকে ঠিক আছে, তাহলে আমি ক্রেনোভেশন নিয়ে কথা বলবো। সো নাও আমাদের 10 এবং 19 নাম্বার তো আছে, এর বাইরে আপনার এই ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন, কিন্তু আমি যেটা আজকে বলবো, এই আমাদের যে 30টার মধ্যে অনেকগুলোর সাথে সম্পর্কিত। আমি অনেকগুলো জানি না শেষ করতে পারবো কিনা একটা একটা করে এক্সাম্পল দিয়ে, বাট আমি একটা যেমন বলি অ্যাকাউন্টেবিলিটি, এটার সাথে সম্পর্কিত। অ্যাস্থেটিক্স, অল ক্রিয়েটিভ ওয়ার্ক আর অ্যাস্থেটিক, মানে ভিজুয়াল যেগুলো ইউজুয়ালি অ্যাস্থেটিক্স, এইটার সাথে সম্পর্কিত। কমিটমেন্ট 5 নাম্বার যেটা, সেটার সাথে সম্পর্কিত। কনসিয়েন্স, বিবেকের সাথে সম্পর্কিত। আপনার অনেস্টির সাথে সম্পর্কিত। হিউম্যানিটির সাথে সম্পর্কিত। ইন্ডাস্ট্রি, কারণ ইনোভেশন আসলে ইন্ডাস্ট্রিয়াল আসপেক্ট যদি ইনোভেশনকে দেওয়া না হয়, তাহলে সেই ইনোভেশনের আসলে কোনো মূল্য নেই। সো ইন্ডাস্ট্রির সাথে অবশ্যই জড়িত, ইন্ডাস্ট্রি ইজ এ বিগ আসপেক্ট অফ ইনোভেশন। দেন লয়্যালটির সাথে জড়িত, মোটিভেশনের সাথে খুবই জড়িত। কেন মোটিভেশনের সাথে জড়িত? বিকজ যারাই কোনো কিছু ক্রিয়েট করলো অথবা ইনভেনশন করলো, আমরা যদি তাদেরকে সেই ক্রিয়েশনের অথবা ইনভেনশনের যথার্থ মূল্যটা না দিই, তাদেরকে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট আর একটা হচ্ছে রেকগনিশন। সো এই দুইটা যদি না দিই, যেমন ধরেন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছে। সো এই যে গ্রাহাম বেল এটা আবিষ্কার করেছে, this is acknowledgement, we acknowledge and also you recognize him as the inventor. So এখন টেলিফোনের যে ইনভেনশনের যে মালিক, সেটার মালিক আলেকজান্ডার গ্রাহাম বেল নয়, কিন্তু তারপরও অথবা যত পৃথিবীতে যতই টেলিফোন বিক্রি হচ্ছে, ওখান থেকে গ্রাহাম বেল অথবা তার যে বংশানুক্রমে এখন যারা আছে পৃথিবীতে বেঁচে, কেউ না কেউ তো আছে, তারা যে ওখান থেকে আর্থিক কোনো মূল্য পাচ্ছে অথবা বেনিফিট পাচ্ছে তা নয়, বরং কিভাবে উনি এখানে সম্পর্কিত, বিকজ উই অ্যাকনলেজ যে হি ওয়াজ দ্য ইনভেন্টর। সো দিস ইজ মোটিভেশন। এই জিনিসটাই মোটিভেট করে একজন লোককে, যে উনি যে এটা ইনভেনশন করলো অথবা ক্রিয়েট করলো, সেই কারণে এই মোটিভেশনটা, they get motivated to create more, to invent more, to do R&D, to work more.
আমরা রবীন্দ্রনাথের উদাহরণ পড়বো একটু পরে, আলাপ করবো। দেন রেসপন্সিবিলিটি এটার সাথে সম্পর্কিত, ট্রাস্টওয়ার্দিনেস, এন্ড ফাইনালি ওয়েলবিং। ওয়েলবিং আমরা যেটা বলি মূলত হেলথ। হেলথ বলতে গেলে আপনার মেন্টাল এন্ড ফিজিক্যাল দুইটা ইস্যুই আসে। সো কেউ যদি ফিজিক্যালি হেলথ না থাকে তাহলে তার মেন্টাল হেলথও আমরা মানে এনশিওর করা যায় না। সো ফিজিক্যাল হেলথের জন্য মেন্টাল হেলথও এফেক্টেড হতে পারে। সো ওয়েলবিং এর সাথে হেলথ জড়িত, এবং ওয়েলবিং এর সাথে এই কারণে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অথবা ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন জড়িত। আমরা কয়েকটা স্লাইড আমি রেডি করেছি, এটা আমার রেগুলার একটা স্লাইড। আমি একটু স্লাইড শেয়ার করবো, আমরা Sure. স্ক্রিন শেয়ার। Sure, definitely. আমি just যে একটু স্ক্রিন শেয়ার আমাকে একটু অ্যালাউ করতে লাগবে। একটু দাও। আমাকে একটু টাইম মাঝে মাঝে যদি বলেন তাহলে ভালো হয়। Sure. বেশ ভাই, আপনি এখন স্লাইড শেয়ার করতে পারবেন, Okay. প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট এটা একটা বড় প্রেজেন্টেশন, আমরা হয়তো এটা পার্টিকুলার শুরুর দিকে কয়েকটা অংশ দেখবো, দেন উইল কাম ব্যাক টু আলোচনা আবার। এইটার কথা তো অনেকেরই মনে আছে, এটা একটা পোর্টেবল সিডি প্লেয়ার, তাই না? তো একসময় আমরা এই পোর্টেবল সিডি প্লেয়ার, সিডি যখন আসলো তখন পোর্টেবল সিডি একসময় বেরোলো এবং আমরা পোর্টেবল সিডি অনেকেরই ছিল। এন্ড দেন আমরা এই পোর্টেবল সিডিতে আমরা যখন আউটডোরে থাকতাম এটা ক্যারি করতাম, এবং ব্যাগের মধ্যে এই সিডি চেঞ্জ করার জন্য আবার একটা এত বড় একটা আপনার অ্যালবামের মতো থাকতো। সো গান কোনো একটা পছন্দ না হলে হয়তো আবার সিডি চেঞ্জ করতাম। তো এবং অনেকগুলো সিডি কিন্তু কিনতে হতো। সো এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কস্ট আর একটা হচ্ছে কনভেনিয়েন্স। সো সো ইট ওয়াজ কোয়াইট, এখন যদি চিন্তা করি দ্যাট ওয়াজ কোয়াইট ইনকনভেনিয়েন্ট। সো তখন কি করলো অ্যাপল, কি করলো মানে স্টিভ জবস, অ্যাপলের ফাউন্ডার, উনি এই যে আইপডটা আপনার লঞ্চ নিয়ে আসলেন অ্যাপলের মাধ্যমে, ওনার কোম্পানির মাধ্যমে। এন্ড দেন উনি যেটা আইপডের যেই লঞ্চিং সেরেমনি, মানে ওনারা তো আমাদের মতো ভাবে উদ্বোধন করেন না, বাট দে কাম এন্ড দে মেক এ প্রেজেন্টেশন, এন্ড দ্যাট ইজ কি বলে পিআর মিডিয়ার মাধ্যমে ব্রডকাস্টেড হয়, কি হয়। সো ওখানে এসে উনি এই জিনিসটা, আইপডটা ওনার পকেটে ছিলেন, এন্ড উনি পকেট থেকে বের করলেন এন্ড বললো যে আমার পকেটে এরকম 100টারও অধিক গান আছে। সো তখন সবাই আশ্চর্য হলো কি এটা কি 100টার বেশি গান এটাতে। সো যেটা হলো যে হি ইনভেন্টেড দিস ডিভাইস, এন্ড এখানে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে অধিক সংখ্যক গান একবারে স্টোর করা যায় এবং এগুলো সব প্লে করা যায়। সো সো অ্যাকচুয়ালি আপনার উনি যখন এটা ইন্ট্রোডিউস করলেন তখন এইটা বলেই উনি শুরু করলেন। সো দ্যাট মিনস আমাদের যে ওয়ারিজ অথবা আমাদের যে ইনকনভিনিয়েন্স অফ একটা পোর্টেবল সিডি কিনা, তারপরে এরকম একটার পর আরেকটা সিডি কিনা, সিডি কিনে সেগুলাকে অ্যালবামে ভরে সাথে সাথে করে ঘুরে বেড়ানো, সো অল দিস আপনার কি বলে ইনকনভিনিয়েন্স ইমিডিয়েটলি চলে গেল থ্রু একটা ইনোভেশন। এবং যেটা হলো এই ইনভেনশনটার জন্য আস্তে আস্তে করে অন্যান্য কোম্পানিগুলো, কারণ এটা এত পপুলার হলো, অন্যান্য কোম্পানিগুলো তখন একই পথে হাঁটা শুরু করলো। এন্ড দেন একটা কি বলে এইটার জন্য একটা নতুন করে ধরেন একটা ইন্ডাস্ট্রি আবার নতুন ভাবে মন নিয়ে, সেখানে ডেফিনেটলি অনেকগুলো আপনার এমপ্লয়মেন্ট জেনারেট হলো, লোকজন নতুন করে ভাবতে শিখলো যে কিভাবে একটা জিনিসের মধ্যে এরকম ছোট কম্প্যাক্ট করে আরো আমাদের ব্যবহারিক অন্যান্য জিনিস ইনক্লুড করা যায়। এই জিনিসগুলো এইভাবে মানুষকে এটা ভাবতে শিখালো। সেম আমরা যদি মোবাইল ফোন চিন্তা করি, আগের যে মোবাইল ফোন গুলো ছিল যেগুলা পুশ বাটন, পুশ এন্ড পুল ছিল, মানে বাটন টিপে টিপে যেগুলো হতো, সেখানে তো তখন আমরা কি করতাম, আমরা তখন ধরেন সেই আমলে আমার তো নিশ্চয়ই অনেকেই আছেন এখানে, সেই আমলে আমরা মোবাইল ফোনটা শুধু কিন্তু ইউজ করতাম কথা বলার জন্য প্রথমে। তারপরে কি করলাম, আস্তে আস্তে মোবাইল ফোনে আমরা ক্যালকুলেটর মানে হিসাব করতে শুরু করলাম। সো একটা ক্যালকুলেটরকে ঢুকিয়ে দেওয়া হলো মোবাইল ফোনের মধ্যে। এখন এসে কি হলো, এখন এসে
আমরা যেমন আগে টাইপ করার জন্য, ইমেল করার জন্য ল্যাপটপ অথবা পিসি ইউজ করতাম, সেটা আমরা মোবাইল ফোনে করি। ইমেল করার জন্য পিসিতে ফেরত যেতাম ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে, সেটাও আমরা মোবাইল ফোনে করি। ছবি তোলার জন্য আমরা ক্যামেরা ইউজ করতাম, মানে স্টিল ফটোগ্রাফি ক্যামেরা ইউজ করতাম, সেটা আমরা মোবাইলে করি। ভিডিও করার জন্য আমরা তখন ভিডিও ক্যামেরা ইউজ করতাম, যেটা অনেকের কাছেই ছিল না, কারো কাছেই ছিল না আদার দেন মিডিয়া টিম। তো সেটাও মোবাইল ফোনে আছে, কি নাই, রেডিও আছে, সবই আছে। সো এইটাকে বলে হচ্ছে আপনার কনভার্জেন্স। এবং এই কনভার্জেন্স অফ টেকনোলজিস সবকিছু কনভার্ট হয়ে একটা মোবাইল ফোনের মধ্যে, স্মার্ট মোবাইল ডিভাইসের মধ্যে ঢুকে গেল। So this is actually আপনার is the result of innovation. And মানে এটা তো আমি যখন চিন্তা করি তখন অ্যামেজিং লাগে, লাইক 20 বছর আগে কই ছিলাম, এখন আমরা এক ডিভাইসের মধ্যে চলে আসছি। So this is the power of innovation. এটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম। Now, so এই ইনোভেশন গুলো হচ্ছে, এগুলোকে আমরা কিভাবে ই করি, আমরা তো দেখি বুঝি এটা, বাট আমরা আসলে আইনের ভাষায় অথবা মানে আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফ বলি, আমাদের ওয়ার্কিং লাইফে বলি, প্রফেশনাল লাইফে, তখন এই ইনোভেশন গুলাই হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে বাংলায় হচ্ছে মেধাস্বত্ব। আর যে কোনো নতুন কোম্পানি এর জন্য ইনোভেশন ইজ কাইন্ড অফ লাইফ ব্লাড। নতুন কোম্পানির বাদে যারা অন্যান্য ধরনের কোম্পানি আছেন, নট অনলি কোম্পানি বাট অলসো সার্ভিস প্রোভাইডার, তাদের জন্য কিন্তু আপনার ইনোভেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কেন? যেমন ধরেন আমাদের মনে হয় এই গ্রুপে অনেকেই আছেন যারা হিউম্যান রাইটস এর উপরে ট্রেনিং দেয়, হিউম্যান রিসোর্স অথবা হিউম্যান রাইটস না, হিউম্যান রিসোর্স এর উপরে ট্রেনিং দেন, অথবা হিউম্যান রিসোর্স যারা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কাজ করেন। সো নাও মানে আমি তো অনেকেই চিনি, আপনারাও চিনেন। সো এখন দেখেন সবাই যদি একই সার্ভিস দেয়, তাহলে পরে আপনার এই এভরিওয়ান ইজ এভরিওয়ানস কম্পিটিটর, তাদের মার্কেটটা ছোট হয়ে যাচ্ছে, এন্ড দেন এভরিবডি ইজ টু সাম এক্সটেন্ট ফাইটিং উইথ এভরিওয়ান ফর রেভিনিউ অথবা কাস্টমার অ্যাকুইজিশন, এবং কাস্টমারের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে টু চুজ আমি কার কাছে যাব। নাও এখানে যদি কেউ সার্ভিস ইনোভেশন করেন, যে আমি এটা আমি হিউম্যান রিসোর্স দিয়ে বলছি, এটা সব ক্ষেত্রেই হতে পারে, আমাদের লিগ্যাল ফিল্ডে হতে পারে, ডক্টরদের ফিল্ডে হতে পারে, আর্ট এন্ড কালচারের ফিল্ডে হতে পারে, সব জায়গায় হতে পারে। সো তো এখানে যদি কেউ চিন্তা করেন যে না, আমি আমার যে পার্টিকুলার ফিল্ড, সেখানে আমার যে কম্পিটিটররা, তাদের কাছ থেকে আমি কিভাবে স্ট্যান্ড আউট করব, তার মানে আমার সার্ভিসটাকে, আমার ব্র্যান্ডটাকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে তুলে ধরতে হবে। সো এভাবে চিন্তা করে সে যদি একটা নিশ সাবজেক্ট ম্যাটার নিয়ে কাজ করে, সে যদি আলাদা একটা কোনো পার্টিকুলার ওই বড় এরিয়া থেকে, আমব্রেলা এরিয়া থেকে একটা পার্টিকুলার অংশ যেটার মধ্যে ডিমান্ড আছে অথবা ডিমান্ড নেই এখন, বাট ডিমান্ড ক্রিয়েট হবে, সেই জায়গাগুলো নিয়ে চিন্তা করে কাজ করে। সো এই জায়গা, এটি হচ্ছে কিন্তু আপনার ইনোভেশন, ইনোভেটিভ থিঙ্কিং। আমি একটা আমার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। আমি যখন 2010 সালে, বিকজ আমি কর্পোরেটে কাজ করেছি, গ্রামীণফোন, রবি, এগুলোতে অনেকদিন কাজ করেছি, প্রায় 4+ ইয়ার্স, নট 5 ইয়ার্স, অ্যারাউন্ড 4 ইয়ার্স। তো ওগুলো ছেড়ে যখন আমি লিগ্যাল প্র্যাকটিস ছেড়ে কর্পোরেটে গেলাম, আবার কর্পোরেট ছেড়ে লিগ্যাল প্র্যাকটিসে আসলাম, তো পরে আমি একটা সময় চিন্তা করলাম যে না, আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করব। সো তখন আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে হলে তো পিপল ডু নট নো মি, আই মিন হাউ ডু আই স্ট্যান্ড আউট, অ্যান্ড বাই দ্য টাইম আই স্ট্যান্ড আউট, এতে তো 20 বছর চলে যেতে পারে, তো এতদিন হাউ ডু আই সার্ভাইভ। সো তখন আমি আসলে কিন্তু আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যেটা প্যাশন, আমি আমার প্যাশন নিয়ে আগাই, নো ম্যাটার ইফ আই গেট মানি অর নট, বাট দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প মি টু বিল্ড মাই কি বলে ফোকাস এরিয়া, টু বিল্ড মাই প্র্যাকটিস, এবং আমি ওইটা দিয়েই নিজেকে হয়তো আইডেন্টিফাই করতে পারবো ইন দ্য মার্কেট। সো আমি তখন মোস্টলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ শুরু করি, এন্ড দেন ওভার দ্য ইয়ার্স যেটা হয়েছে যে পিপল স্টার্টেড রেকগনাইজিং মি অ্যাজ এ ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার, যেটা এখনো পর্যন্ত আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওইটা, যে আমি লয়ার বাট ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি to establish myself
আমাকে একটা আলাদাভাবে ব্র্যান্ডিং করার সুযোগ দিয়েছে। সো এইটা আমি বলবো এটা পসিবল হয়েছে বিকজ অফ মাই ইনোভেটিভ থিঙ্কিং, বিকজ আই ওয়ান্টেড টু থিঙ্ক ডিফারেন্টলি দেন আদার লয়ার্স। তো আমি তখন চিন্তা করেছিলাম যে ওকে হ্যাং অন, ডক্টর কামাল হোসেন আছে, এরকম 60-70 বছর ধরে প্র্যাকটিস করছেন, অনেক সিনিয়র লোক আছে, ওয়াই পিপল উড কাম টু মি, ওয়াই? আই মিন আমার চেয়ে তো হাজার হাজার ট্যালেন্টেড, আমি তো ট্যালেন্টেড নাই, লোক আছে। সো হাউ ডু আই ডু মাই বিজনেস, হাউ ডু আই ডু মাই কি বলে প্র্যাকটিস? সো এই জায়গাগুলো থেকে এভাবে চিন্তা এসছে। সো এইটা আমার নিশ্চয়ই আমার মনে হয় আপনারা একমত হবেন, অথবা আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে হয়তো এরকম ইনোভেটিভ চিন্তা মেবি হেল্প ইউ। So this is how it is actually. So that is the actually power of innovation. আমি একটা আমরা একটু যাই আগে। So a power of innovation evolves human society, and human society যখন ইভলভ হয় তখন অনেক ডিসরাপশন হয়। এখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট আসে, অনেক বিজনেস অ্যাসপেক্ট আসে, কমার্শিয়াল অ্যাসপেক্ট আসে। আমরা যদি আপনার ফেসবুকের কথা চিন্তা করি, একসময় ফেসবুক অনেক লম্বা সময় ধরে ফ্রি ছিল। জিমেইলের কথা চিন্তা করি, জিমেইল একটা লম্বা সময় ধরে ফ্রি দিয়েছে। তারপরে ওরা কি করেছে, ওরা দেখলো যে এখন তো লোকজন ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমার জিমেইল ইউজ করতে। ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরে ওরা একটা ছোট্ট প্রাইস বসায় দিচ্ছে যে আপনি যদি এরকম ইমেল ইউজ করতে চান, দিস ইজ হোয়াট ইউ পে, এন্ড দেন আদারওয়াইজ আপনার কি বলে ফ্রি, সেটাতে দেয়ার ইজ এ আপনার লিমিট, একটা লিমিট করে দিল। ফেসবুকও কিন্তু একই জিনিস করলো, যে এখন পেইড অ্যাডভার্টাইজমেন্ট এবং নানা ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দে আর আর্নিং মানি, যেগুলো আগে ছিল না। সো দিস আর অল সার্ভিস ইনোভেশনস, এবং এই কন্টিনিউয়াস ইনোভেশন করেছে বলেই দে আর নাও নাম্বার ওয়ান অফ দ্য টপ মোস্ট সাকসেসফুল কোম্পানিজ এন্ড অলসো টপ কোম্পানিজ ইন টার্মস অফ রেভিনিউ। এবং ওরা কিন্তু এই যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। এন্ড নাও উই সি যে ইনফ্লুয়েন্স অফ আপনার কি বলে এটাকে সোশ্যাল মিডিয়া, আমাদের লাইফে যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, এটা কত বড়, এটা আসলে এটা চিন্তা করার মানে চিন্তা করে বের করাটা একটা ডিফিকাল্ট ইস্যু হয়ে গেছে। এত বড় একটা মানে ইনফ্লুয়েন্স, কেউ চাইলেই এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবে না। ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস টাফ চয়েস। সো এই যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, আমরা এখন যদি চিন্তা করি, যেমন ধরেন বিল গেটস যেটা করেছে মাইক্রোসফট থেকে, বিল গেটস যদি এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনভেন্ট না করতো অথবা ক্রিয়েট না করতো, তাহলে পরে কি হতো? তাহলে এই যে ডিসরাপশনটা আসছে আমাদের দৈনন্দিন জীবনে, যে কম্পিউটারের একটা প্রয়োজনীয়তা, কম্পিউটারের একটা আপনার ইউজফুলনেস, যেটার মধ্যে আমরা ঢুকে গেছি এবং যেটা ইউজ করে আমরা অনেক কঠিন কাজ, অনেক সময় সাপেক্ষ কাজ সহজে করে ফেলতে পারছি, এইটা আসতো না। এন্ড পৃথিবী গোটা বিশ্ব এখন এক এবং হাতের তালুতে, এইটাও সম্ভব হতো না। এন্ড এইটা করতে গিয়ে উনি এত ভাবে এত বড় করে সুন্দর করে এটাকে প্রলিফার করেছেন সারা ওয়ার্ল্ডের মধ্যে, এটা দিয়ে সারা বিশ্বেই আপনার জব ক্রিয়েট হয়েছে। সো ইট ক্রিয়েটস এমপ্লয়মেন্ট। নাও মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম না থাকলে হয়তো অনেকে বানাইতো, এরকম হয়তো ইফেক্টিভ হতো না, পপুলার হতো না, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো, বাট এত হতো না। So basically every employment that is created out of a innovative service or invention or creation, it adds value to the economic growth, to the GDP. আমাদের হাতে আর 15 মিনিট আছে, আমি জাস্ট কয়েকটা কোশ্চেন করতে যাচ্ছি আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে। আমি আর একটা মিনিট নিব বিকজ আমার একটা স্লাইড আছে আর কি। ডেফিনেটলি, হ্যাঁ। So this is how innovation is very powerful, and it has a very grave impact, positive impact in our life and in our society, and it also helps to thrive and evolve our life. এই একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। এটা হচ্ছে নকিয়ার, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নকিয়ার সিইও, যেদিন উনি একটা প্রেস কনফারেন্স করে নকিয়াকে ফাইনালি আপনি নকিয়া কে বন্ধ করে দিলেন, বেসিক্যালি নকিয়া বিক্রি হয়ে গেল মাইক্রোসফটের কাছে। সো সেই দিনের প্রেস কনফারেন্স, এন্ড হি ইন দ্য প্রেস কনফারেন্স যেটা বলেছে প্রেস কনফারেন্সে, উই ডিড নট ডু এনিথিং রং বাট সামহাউ উই লস্ট। দ্য রিজন দে লস্ট
বিকজ নকিয়ার একটা সময় মার্কেট পাওয়ার এত বেশি ছিল, এন্ড ওরা কিন্তু আপনার কম্পিটিটররা কি করছে এটা মাথায় রাখে নাই। দে ডিড নট ডু R&D, দে ডিড নট ইনোভেট। যেখানে স্মার্টফোন এসে ওদের মার্কেটটা নিয়ে নিল, এন্ড দে হ্যাড টু কাইন্ড অফ লুজ টু এভরিবডি এলস। সো এইটা হচ্ছে রেজাল্ট what happens when we do not innovate. আমরা যদি ইনোভেশন না করি, আউট অফ দ্য বক্স চিন্তা না করি, তাহলে যত ভালো পজিশনেই থাকি একটা সময় আমাদের অবস্থান স্ট্যাগনেন্ট হয়ে যাবে, and we might lose our position and we might face bad day. So this is the power of innovation. আমরা কোয়েশ্চেনে যাই। সো আপনাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন গুলো নেই। থ্যাংক ইউ। শিওর, থ্যাংক ইউ মিজুর ভাই ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। যেহেতু আপনার এক্সপার্টিজ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপর, তা আমার অডিয়েন্সে অনেকেই আছেন ট্রেনার, অনেকে আছেন ইয়োগা থেরাপি স্পেশালিস্ট, অনেকে কোনো প্রসেস ইনোভেশনে আছেন, অনেকে সিও আছেন কোনো কোম্পানির। কোনো একটা প্রসেস ইমপ্রুভ করলে বাংলাদেশে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিশ্চিত করার প্রসেসটা কি এবং এতে খরচ কেমন, সংক্ষেপে যদি একটু বলতেন কিভাবে সে তার ইনোভেশনকে প্রোটেক্ট করতে পারবে প্লিজ। Now, improvisation of the process, it can be protected. এটা যে প্রোটেক্ট করা যায় না তা নয়, ইট ক্যান বি প্রোটেক্টেড। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনার টেলিফোন থেকে আমরা এখন মোবাইলে এসেছি। একটা ছিল তার সহ টেলিফোন, এখন মোবাইল হচ্ছে তার বিহীন টেলিফোন। দুইটাই কিন্তু প্রোটেক্টেড আন্ডার পেটেন্ট আইন। সো এবং পেটেন্ট আইনের যে কন্ডিশন গুলো আছে, প্রথম কন্ডিশন হচ্ছে নোবেল, মানে নোবেলটি, মানে এটা নতুনত্ব হইতে হবে। সো নতুনত্ব কি ছিল এই দুইটার মধ্যে? একটা টেলিফোন ছিল, আগেরটা তার দিয়ে কথা বলতে হতো, পরেরটা তার এলিমিনেট হয়ে গেল। এই যে তার এলিমিনেট হয়ে গেল, এটা হচ্ছে নতুনত্ব। তো এইটার জন্য আপনার মোবাইল ফোন একটা ইনোভেশন হিসেবে কোয়ালিফাই করলো। সো এখন কেউ যদি সার্ভিস অথবা আপনার কি বলে ইম্প্রোভাইজেশন করতে চায়, এটা ওনাকে দেখতে হবে যে উনি কোন পার্টটা ইম্প্রোভাইজ করলেন এবং কার কাছ থেকে করলেন। উনি যদি ওপেন সোর্সে কোনো কিছু থাকে সেখান থেকে ইম্প্রোভাইজ করতে চান, তাহলে সেই এটা যদি মানে লিখিত কিছু হয় অথবা আর্ট এন্ড কালচার অথবা ভিজুয়াল কিছু হয়, তাহলে সেগুলো কপিরাইট হিসেবে আপনার প্রোটেকশন পেতে পারে ইন্টেলেকচুয়াল প্রপার্টির আন্ডারে। অথবা এগুলো যদি আপনার কি বলে আবিষ্কারের কিছু হয়, তাহলে পেটেন্ট আইন আছে, অথবা ডিজাইনের আন্ডারেও হতে পারে। তো এই হচ্ছে আপনার ইনোভেশনকে প্রোটেক্ট করার অনেকগুলো ল আছে। আমরা ল গুলো পরের স্লাইডে আছে যদিও, বাট আমরা হয়তো আরেকদিন ওইগুলোতে যাইতে পারবো আর কি। এই যে এই জিনিসগুলো আমি জাস্ট একটু দেখাই রাখি আপনাদের। সো এই এক একটা ডেফিনেশন আছে। সো মিজু ভাই, বই লেখার ক্ষেত্রে আমাদের সাথে অনেকে আছেন যারা রাইটার, বই লেখেন, সেক্ষেত্রে ওনারা এটা কোথায় গিয়ে পড়বে একটু বলতেন? আচ্ছা, বই লেখার ক্ষেত্রে যেটা হয়, বই লেখার ক্ষেত্রে আপনার বইয়ের যে কন্টেন্টটা সেটা হচ্ছে আমরা লিটারেরি ওয়ার্ক বলি, মানে সাহিত্য কর্ম বলি বাংলায়। তো এটা কপিরাইটের আন্ডারে পড়বে এবং সেটা আপনার কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। নাও কপিরাইট রেজিস্ট্রেশন করতে হলে সেটা কপিরাইট অফিসে জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটা, এবং কপিরাইট অফিস হচ্ছে আগারগাঁওয়ে। আর আপনারা যদি মনে করেন যে বিকজ ডেফিনেটলি এখানে অনেক কিছু আইনি জিনিসপত্র আছে যে কিভাবে লিখতে হয়, ডিক্লারেশনটা দিতে হয়, কিভাবে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তো এইগুলোর জন্য একটু লয়ারের হেল্প নিলে ভালো, নেওয়াটাই আর কি ভালো আর কি। সো আপনারা যদি চান, আমাদের কিন্তু একটা স্কিম আছে। সো যেমন ধরেন কিছু ক্যাটাগরি, যেমন মাই বিউটিফুল লাইফ ইজ নট ফর প্রফিট এন্টিটি। সো যারা মেম্বার আছে যদি চান, তারা এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে they'll get pro bono legal support from us. সো এটার অর্থ হচ্ছে আমরা লিগ্যাল ফিস ছাড়া ওনাদেরকে হেল্প করব, এবং সেই ক্ষেত্রে এই শুধুমাত্র যেটা গভর্নমেন্ট ফিস, সেই গভর্নমেন্ট ফিসটা আর কি নেওয়া হবে। গভর্নমেন্ট ফিসটা তো ডেফিনেটলি ইট উইল বি পেইড টু দ্য কি বলে টু দ্য ব্যাংক। সো আমরা ওই আমাদের একটা স্কিম আছে আর কি। সো ওই স্কিমের আন্ডারে উই গিভ প্রো বোনো সাপোর্ট।
থ্যাংক ইউ মেজবা ভাই। এই মেজবা ভাইয়ের এই প্রপোজালের জন্য আমরা কি ওনাকে একটা হার্ট রিয়াকশন দিতে পারি? কারণ এখানে যদি কেউ কোনো আর কি কোনো কারো যদি কোনো বই থাকে বা কোনো কিছু থাকে, সেটা কিন্তু ওনারা প্রো বোনো অর্থাৎ ফ্রি সার্ভিস দিয়ে দিবেন, শুধু লিগ্যাল ফিটা নিবেন, যেটা খুব একটা না, বেশি লিগ্যাল ফিটা নিব না, শুধু গভর্নমেন্ট ফিটা নিব। রাইট, গভর্নমেন্ট ফিটা, রাইট, এক্সেলেন্ট। উই ক্যান থ্রো সাম হার্ট রিয়াকশন টু হিম। থ্যাংক ইউ মেজবা ভাই। আমি এবার অডিয়েন্স থেকে একটু কোয়েশ্চেন নিতে আমি যাচ্ছি। আরেকটু এই জায়গাটা বলে রাখি, এটার বাইরেও কিন্তু আপনার খালি ইয়ে না, আপনার যদি অ্যাডভাইজরি কোনো সার্ভিস থাকে, কেউ someone is going through আপনার একটা tough time with his employer, someone is going through a tough time with his husband or wife, personal life, someone is going through a tough time or having difficulties to register his property or বাটোয়ারা দরকার, ফ্যামিলির সাথে গন্ডগোল, এই ধরনের মানে যে কোনো লিগ্যাল ইস্যুতে you can always come, Beautiful Life এর member always come and get advisory service from us. গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। জি। আমি একটু অডিয়েন্স থেকে প্রশ্ন দিতে যাচ্ছি। কপিরাইট ল কিংবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, আমাদের জি, আমি হাত তুলেছিলাম, আমি একটা কোশ্চেন করতে চাই। থ্যাংক ইউ। আমার কোশ্চেনটা খুব শর্ট হবে, মোস্ট প্রবাবলি কপিরাইট আইনে পড়বে, তারপরেও টু বি শিওর আই এম অ্যান আইএলটিএস কোচ। তাহলে আমি যদি কোনো একটা কোর্স ডেভেলপ করি যেটা আমি মার্কেটে ছাড়বো, সেক্ষেত্রে সেই কোর্সটাকে আমি কিসের আন্ডারই করতে পারি, যেটা হচ্ছে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি? এটাও কি কপিরাইট এর মধ্যে যাবে নাকি অন্য কোনো এটা সেগমেন্টে যাবে? আপনার কোর্সের যে কন্টেন্টটা কপিরাইট হবে। আপনার কোর্সের যদি কোনো টাইটেল নাম হয়, যেমন ধরেন একটা টাইটেল নাম হইতে পারে, আমি তো খুব বেশি জানি না, 6 সিগমা কোর্স বলে, এই 6 সিগমা কুড বি এ ট্রেডমার্ক। 6 সিগমার লোগোটাও ট্রেডমার্ক হতে পারে। আর যদি আপনি কোনো ইনভেনশন নিয়ে আসেন, যেমন ধরেন আপনি যদি একজন ট্রেনার হন যিনি দেখাচ্ছে কিভাবে গলফের বল পট করতে হবে, এরকম, এটা কিন্তু ট্রেনাররাই শিখায়, তো সেটাও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। এই যে মেথডটা টু পট এ গলফ বল, মানে অথবা আপনি যে কোনো ধরনের ইয়োগা ট্রেনিংও হইতে পারে, এখানে যদি নতুন কোনো মেথড আপনি ইনভেন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়বে এবং ইউ ক্যান গেট অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশন। থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেনস? জি ভাই, চ্যাটে দুটো প্রশ্ন আছে। ওকে, শিওর। আমি চ্যাটে থেকে দুটো কোয়েশ্চেন পড়ছি। মিস্টার মাহবুব নবী রেখেছেন, ক্যান আ নিউ প্রোডাক্ট আইডিয়া উইদাউট অ্যাকচুয়াল ফর্মুলা ক্যান বি প্রোটেক্টেড আন্ডার পেটেন্ট? আমরা কি, জি ভাই সরি একটু কাট করলাম, আমরা কি এই স্ক্রিনশটটা অফ করে দিব? অফ করে দিই প্লিজ। স্টপ শেয়ারিং, তাহলে বেটার হয়, রাইট? আই ক্যান সি দ্য কমেন্টস। আচ্ছা, মিস্টার মাহবুব নবীর কমেন্টসটা আমি নিচ্ছি। ক্যান আ নিউ প্রোডাক্ট আইডিয়া উইদাউট অ্যাকচুয়াল ফর্মুলা ক্যান ইট বি প্রোটেক্টেড আন্ডার পেটেন্ট অর কপিরাইট? ওকে, সো আইডিয়া আসলে কখনো প্রোটেক্ট করা যায় না। আইডিয়া কিন্তু মাথায় থাকে। কোনটা প্রোটেক্ট করা যায়? আমি যখন আইডিয়াটাকে এক্সপ্রেস করব, সেই এক্সপ্রেশনটাকে প্রোটেক্ট করা যায় না। আমি এক্সপ্রেস করি কিভাবে? আমি যে এখন বলতেছি এইটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা এখন কিন্তু রেকর্ড হচ্ছে না, বাট যখন রেকর্ড হবে এই এক্সপ্রেশনটা হ্যাজ টু বি রেকর্ডেড, আইদার রেকর্ড করতে হবে অথবা লিখতে হবে। সো সেইটাকে আমি প্রোটেক্ট করতে পারবো, অথবা এটাকে ফুটিয়ে তুলতে হবে। আমি যদি কোনো প্রোটোটাইপ বানাই, সেটাও কিন্তু একটা এক্সপ্রেশন এবং আমরা দেখতে পারতেছি কি এটা। সো সেই বস্তুটাকেও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির আন্ডারে প্রোটেক্ট করা যায়। সো এখন এই আপনার নিউ প্রোডাক্টের আইডিয়াটা আপনার হবে না, বাট প্রোডাক্টটা কিভাবে বানাতে হয় সেই ফর্মুলাটা আপনি লিখে সেই লিখার জায়গাটাকে আপনি প্রোটেক্ট করতে পারেন, আইদার কপিরাইট অর ট্রেড সিক্রেট অর পেটেন্ট। So answer is yes, but the idea has to be expressed. রাইট। আমার মনে হয় মাহবুব নবী আপনার কোয়েশ্চেনের উত্তরটা পেয়েছেন। মিস্টার মাহবুব নবী, আপনার কি আরো কোনো কোয়েশ্চেন আছে ফার্দার? আপনি চ্যাট বক্সেও লিখতে পারেন অথবা আপনি মাইক্রোফোন ওপেন করেও বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। মিস্টার মাহবুব নবী রেখেছেন, থ্যাঙ্কস, গট দ্য আইডিয়া। ওকে, আরো কোনো কোয়েশ্চেন? আমার নাম রেজাউল করিম, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি প্লিজ। কপিরাইটের ক্ষেত্রে কোনো একটা নতুন ইনভেনশন, মানে এর কোনো মূল্য সিলিং আছে যে এত ভ্যালুয়েশন হলে তাকে কপিরাইটের আন্ডারে আনতে হবে কিনা, এরকম কোনো সিলিং আছে কিনা? না, আপনার কপিরাইট হওয়ার জন্য কোনো মূল্যর দরকার নেই।
এটার সাথে কোনো মূল্যের কোনো কিছু নেই, as long as it is a creation, creative work, and it is a original work. আপনার তিনটা কপিরাইটের ক্ষেত্রে তিনটা বেসিক কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন, it has to be created by a human being। দুই, মানে এখন যদি একটা বাঁদর এসে আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলে, এটা নিয়ে অনেকটা বড় একটা সুন্দর কেস আছে আমেরিকায়, তো তাহলে পরে আপনার সেটা আপনার ক্যামেরা দিয়েও যদি বাঁদর ছবি তোলে সেটা কপিরাইট হবে না, এটা হিউম্যান করতে হবে, মানুষ করতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইট হ্যাজ টু বি অরিজিনাল। রবীন্দ্রনাথের গান যদি আমি আবার নতুন করে লিখে বলি যে না আমি নতুন করে অন্য ফন্টে লিখেছি, এটা আমাকে কপিরাইট দাও, এটা হবে না, ইটস নট এন অরিজিনাল ওয়ার্ক, সো ইট হ্যাজ টু বি অরিজিনাল ওয়ার্ক। থার্ড হচ্ছে ইট হ্যাজ টু বি এক্সপ্রেসড এবং রেকর্ডেড। ওই আগের উত্তর মাহবুব ভাইয়ের কোয়েশ্চেনে যেটা দিলাম, সো এটা এক্সপ্রেস হতে হবে এবং রেকর্ডেড হতে হবে। সো এই তিনটা ক্রাইটেরিয়া আপনি, সো এই তিনটা ক্রাইটেরিয়া যখন আপনি ফুলফিল করবেন তখন এটা কপিরাইট হবে। বাট এটার সাথে ভ্যালিউর কোনো সম্পর্ক নাই। ইট মে হ্যাভ এ ভ্যালিউ, ইট মে নট হ্যাভ এ ভ্যালিউ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আচ্ছা মেজু ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যদি কারো কোনো কাজ কপিরাইট করা না থাকে বা পেটেন্ট করা না থাকে, পরবর্তী আরেকজন যদি সেই কাজের ভিত্তিতে তৈরি করে সেটাকে পেটেন্ট করে, তাহলে আগে যিনি করেছেন তার রাইট কি ক্ষুণ্ণ হলো? আচ্ছা, দুইটা আলাদা জিনিস, কপিরাইট এন্ড পেটেন্ট। আমি কপিরাইটটা উল্লেখ করি। আপনি কপিরাইট যখন করবেন, এখানে কোনো লয়ার তো নাই মনে হয়, না? না, এখানে কোনো লয়ার নেই। ওকে, থাকলে ইয়েস বললেন। আচ্ছা, না থাকলে আমি উত্তরটা বলবো। বিকজ দিস আর রেজাল্ট অফ মাই রিসার্চ, এন্ড এগুলা মানে অনেকদিন ধরে রিসার্চ করে বের করা যায়, এগুলা আইনের বইয়ে লিখে থাকে না, মানে আইনের মধ্যে লিখে থাকে না, টেক্সট বুক যেখানে আমরা গদ্য পদ্য পড়ি একাডেমিক বইয়ে লিখে থাকি, বাট বের করতে হয়। ওকে, কপিরাইটটা হচ্ছে বাংলায় অথবা ইংরেজিতে এক কথায় অটোমেটিক রাইট। অটোমেটিক রাইট, অটোমেটিক রাইট কিভাবে? আমি যেই মুহূর্তে একটা ছবি ক্লিক করলাম, এটা ক্যামেরা বন্দি হলো, ওই মুহূর্ত থেকে ইট ইজ মাই রাইট। আমি রেজিস্ট্রেশন করি অথবা না করি, ইট ইজ ইমম্যাটেরিয়াল। এই রাইটটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, অ্যাজ লং অ্যাজ আই ক্যান প্রুফ যে এটা আমি তুলেছি আমার ক্যামেরায়। আমি যখন একটা কবিতা লিখবো, এটা যদি আমি সাথে সাথে আমাকে ইমেল করে দিই, আমাকে ইমেল করলাম, সো দ্যাট ইজ দ্য প্রুফ যে আমি ওই দিন এই কবিতাটা লিখেছিলাম, লিখে এটার সাথে সাথে আমাকে ইমেল করেছিলাম। তো ইমেল করলে তো ডেট এন্ড টাইম আপনার হয়ে থাকে। এখন একই জিনিস যদি পরে কেউ ছাপায় পত্রিকায় অথবা বই আকারে, তখন কিন্তু আপনি গিয়ে বলতে পারবেন, হ্যাঁ গন তুমি একই জিনিস ছাপাইছো, অথবা একটা 10 লাইনের কবিতা লিখছো, এখান থেকে 6 লাইন আমার, তো প্রুফ কি? তোমার রেজিস্ট্রেশন আছে? তখন আপনাকে জিজ্ঞেস করবে রেজিস্ট্রেশন আছে? না, আমার রেজিস্ট্রেশন নাই। তার মানে কি আপনার কপিরাইট নাই? অফকোর্স ইউ হ্যাভ কপিরাইট। তখন আপনি ওই ইমেলটা দেখাবেন, এই দেখো। বুঝতে পেরেছি? সো দিস ইজ হাউ কপিরাইট ওয়ার্কস। সো কপিরাইট ইজ এন অটোমেটিক রাইট। সরকারকে এসে বলতে হবে না দিস ইজ ইউর কপিরাইট, এটা অটোমেটিক রাইট, সরকারকে বলার দরকার নাই। যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে পরে ওইটা একটা আপনার অ্যাডেড ভ্যালু ক্যারি করে, মামলা টামলা হইলে সেটা অ্যাজ এ এভিডেন্স ইউ ক্যান প্রডিউস, এইটা একটা। বাট ওয়েন ইট কামস টু প্যাটেন্ট, আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন, মানে ইনভেন্ট করেন, প্যাটেন্টের ক্ষেত্রে, ট্রেডমার্কের ক্ষেত্রে এগুলা ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে ওখানে হয় কি, ওখানে গভর্নমেন্টকে গিয়ে আমার অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে কিছু চেক এন্ড ব্যালেন্স আছে, উনি চেক টেক করে দেখবে যে না ঠিক আছে এটাকে দেওয়া যায়, দেন হি গিভস দ্য রেজিস্ট্রেশন। সো এইটা হচ্ছে মূল পার্থক্য কপিরাইট এবং বাকিগুলোর ক্ষেত্রে যে পার্থক্য আর কি। সো পেটেন্টের রেজিস্ট্রেশনটা গভর্নমেন্ট দেয় when I apply for it. So আপনি কি বুঝতে পেরেছেন? জি মিস ভাই, আমি একটা জিনিস জাস্ট একটু যোগ করছিলাম। কদিন আগে একটা লেখা পড়েছিলাম যে কেউ কোনো কিছু ইনোভেশন করলে পেটেন্ট করতে তো সময় লাগে, উনি করতেন কি যে ডকুমেন্টে লিখে সেটা একটা কপি নিজের কাছে রাখতেন, আরেকটা কপি নিজের ঠিকানায় রেজিস্টার করে চিঠিতে পাঠাতেন। এক্স্যাক্টলি। আমি ইমেলটা কেন বললাম, ইমেলটা এখন আসছে যেহেতু, এখন আর আপনি রেজিস্টার পোস্ট না করলেও হবে। সো আর রেজিস্টার পোস্ট করার নিয়মটা হচ্ছে, আপনি রেজিস্টার পোস্ট যখন করবেন তখন কিন্তু ওই উপরে আপনার ডেট এবং পোস্ট অফিসের নাম লেখা থাকে, এবং আপনি যখন নিজের বাড়িতে ওইটা রিসিভ করবেন তখন কিন্তু ওইটা খুলবেন না, ওইটা বন্ধই থাকবে। একমাত্র যখন কাউকে চ্যালেঞ্জ করতে হবে তখন খুলবেন।
মানে ওটা হচ্ছে অরিজিনালিটি, আমারই যে এটা আইডিয়া ওই তারিখে, সেটা গভর্নমেন্টালি প্রুফ করার জন্য এটা ডকুমেন্টেশন থাকলো। হ্যাঁ হ্যাঁ এটা একটা দারুণ একটা আইডিয়া, যে আমরা যদি কোনো নভেল কিছু আইডিয়া করি, কোনো কোর্স ডেভেলপ করি, হোক এটা IELTS কোর্স কিংবা কোনো ট্রেনিং মডিউল, আমরা যদি একটা কপি করে রেজিস্টার্ড ডাকযোগে নিতে পারি, বা ইমেলটা অনেক সময় ম্যানিপুলেশন করা যেতে পারে, কিন্তু রেজিস্টার্ড ডাকযোগে যদি রেখে না খুলি ওটা কিন্তু আমার একটা ডকুমেন্টেড হয়ে থাকলো, পরে আমার আমার অরিজিনালিটি প্রমাণ করতে কাজে লাগবে। জি জি অ্যাবসলিউটলি। এনি আদার কোয়েশ্চেনস? আমি যিশু বলছি যে মেজর ভাই আলোচনা খুবই সুন্দর হচ্ছে, খুবই এডুকেটিং। আমরা খুবই আমি মনে করি যে এখান থেকে অনেক লাভবান হলাম। তো আমার যারা কোর্স করেছে সবাই জানে, দেখেছে যে আমার আই হ্যাভ created more than 200 tools, learning tools, acronyms, graphs, এগুলো আমরা তৈরি করেছি আমি আমার বিশেষ করে সফট স্কিলস লিডারশিপ প্রোগ্রামের জন্য। আপনারা অনেকে হয়তো দেখেছেন, যারা আমার কোর্স করেছেন তারা জানেন। তো সেগুলো দেখবেন যে আমি সব জায়গায় আমি সি লিখে রেখেছি, মানে সি সার্কেলের মধ্যে সি লিখে রেখেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি দিস আর অল মাই ক্রিয়েশনস এন্ড কপিরাইট। দেখেছেন, এটা যখন আমি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন যদি করি তখন সেটা আর লিখবো। আর যদি আমি শুধুমাত্র সি লিখে রাখি এবং আমি যেহেতু ডিস্ট্রিবিউট করছি অ্যামং মাই পার্টিসিপেন্টস, তারা দেখছে যে এটা আমার কপিরাইট। তারা যদি কখন ইউজ করে তারা আমার পারমিশন নিয়ে অথবা তারা আমাকে ক্রেডিট দিয়ে তারা সেটা ইউজ করতে পারে। আই হোপ আমি বোঝাতে পেরেছি, আমার মনে হয় আমার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। শুধু আমি কি একটু বলবো আপনার কাইন্ড পারমিশন নিয়ে? ইয়েস প্লিজ, থ্যাংক ইউ। আমি যিশুদার যে জিনিসটা সি, উনি যেটা ওনার ট্রেনিং ম্যাটেরিয়ালে লিখে রাখে, এই সিটা কিন্তু, সো সিটা আমি বলবো আপনাদের সবাইকে লিখতে। সি মানে হচ্ছে সি উইদিন এ সার্কেল হুইচ মিনস কপিরাইট। সি এর পরে আপনার নাম লিখবেন এন্ড দেন ইয়ার লিখবেন। সো আপনারা যদি কেউ ধরেন এই বছর একটা ছবি তুললেন, সো সি দেলোয়ার 2021, তার মানে হচ্ছে দেলোয়ার সাহেবের কপিরাইট, এবং এটা 2021 সালে উনি ক্রিয়েট করেছেন। কেন 2021 সালে ক্রিয়েট করেছেন সালটা দেওয়া দরকার, বিকজ কপিরাইটের বয়স হচ্ছে লাইফ টাইম, মানে যিনি ক্রিয়েট করেছেন তার লাইফ টাইমের পরে মরে যাওয়ার পর আরো 60 বছর। সো এই ক্যালকুলেশনটা করার জন্য ইয়ারটা দেওয়া দরকার। নাও এইটা দেওয়া খুবই জরুরি। হ্যাঁ, এইটাকে আমরা আইনের ভাষায় বলি কপিরাইট নোটিশ। কপিরাইট নোটিশটা দেওয়া খুবই জরুরি এবং খুবই ইফেক্টিভ। কেন? আপনার এই কপিরাইট আইনেই একটা আছে যে কেউ যদি মামলা টামলা হওয়ার পরে কেউ যদি বলে যে আমি জানতাম না এইরকম একটা কবিতার চরণ ছিল অথবা আর্ট ছিল অথবা ছবি ছিল, তাহলে যে আমি জানতাম না, আমি না জেনে এরকম একটা লিখে ফেলেছি যেটা ওটার সাথে কোইন্সিডেন্টলি মিলে গেছে, এই নলেজহীনতা, মানে আই হ্যাভ ডান ইট উইদাউট নলেজ, প্রায়র নলেজ, এইটা অনেক সময় এইটা একটা ডিফেন্স। অনেক সময় আপনার যে কোর্টে গিয়ে এটা ডিফেন্স হিসেবে অনেকে ইউজ করে যে এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। সো বুঝছেন তো, তখন এই ডিফেন্সটা কাটানোর জন্য একটা উপায় হচ্ছে যে ওকে বলে দেওয়া যে ভাই দেখো আমার ছবির মধ্যে কিন্তু এরকম কপিরাইট নোটিশ আসছিল, তুমি কিভাবে বললা যে তুমি জানো না? সো এই কারণে এই সি লিখে আপনার নাম লিখে ইয়ারটা দেওয়াটা খুব জরুরি। ইউ আর নোটিফাইং যে এইটার কপিরাইট হোল্ডার একজন আছে, সো প্লিজ ডু নট কপি ইট। আচ্ছা, আর এর ইস্যুটাতে আমি আসি। আরটা হচ্ছে অ্যাকচুয়ালি আর মিনস রেজিস্টার্ড। সো এটা হচ্ছে ট্রেডমার্ক অথবা পেটেন্টের ক্ষেত্রে। সো ট্রেডমার্ক অথবা পেটেন্ট যখন রেজিস্ট্রেশন দিয়ে দেয়, রেজিস্ট্রেশন দেওয়ার পরে আমরা আর উইদিন এ সার্কেল লিখি, বাট রেজিস্ট্রেশন দেওয়ার আগে কিন্তু আর লেখাটা ঠিক না, এটা একটা দণ্ডনীয় অপরাধ। বিকজ রেজিস্ট্রেশনটা যেহেতু সরকার দেয়, তো সরকার রেজিস্ট্রেশনটা দেওয়ার আগেই যদি আমি লিখে ফেলি, তার মানে হচ্ছে যেটা আমাকে দেয় নাই সেটা আমি লিখছি, এটা হচ্ছে ঘটনা। তার মানে আমি কি লিখবো? আমার যদি কোনো ব্র্যান্ড নেম কোনো লোগো থাকে, সেখানে আমি কি রেজিস্ট্রেশন করতে সময় লাগে, বছর 2-1-3 লেগে যায়। সো আমি কি লিখবো? তখন আমি ট্রেডমার্ক হলে আমি লিখবো টি, মানে TM মানে ট্রেডমার্ক, এটা আমার ট্রেডমার্ক, এটা আমি লিখবো। আর এই TMটাই যখন ওই ট্রেডমার্কটা যখন রেজিস্ট্রেশনে পরিণত হবে, আমি সার্টিফিকেট পেয়ে যাবো, তখন আমি TM সরায় আর লিখবো। এই হচ্ছে ঘটনা। আপনারা এখন যদি কোনো ব্র্যান্ড নেমের পাশে TM লিখে দেখেন, তার মানে ধরে নিতে হবে
এটা তার ট্রেডমার্ক, কিন্তু এটা রেজিস্ট্রেশন হয় নাই অথবা পেন্ডিং আছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর। আমি যেরকম কর্পোরেট কোচ টিএম লিখে রাখি, আমার কোম্পানির নামে টিএম লিখে রাখি। জি, আপনি আপনার নামের পাশে টিএম লিখতে পারেন। হ্যাঁ, যিশু তরফদার টিএম। যিশুদার ট্রেনিং, যিশুদার যে প্রতিষ্ঠান কর্পোরেট কোচ, আমি কদিন আগে যিশুদাকে নোটিফাই করেছিলাম যে আরো একজন একই রকম একটা প্রতিষ্ঠান করেছেন দি কর্পোরেট কোচ নামে। সেক্ষেত্রে তো মেজবা ভাই দুটো আলাদা নাম হয়ে গেল, রাইট? দি কর্পোরেট কোচ দি কর্পোরেট কোচ আলাদা নাম হলো, কিন্তু যিশুদা স্টিল চাইলে ওকে এই করতে পারে, কারণ এখানে শব্দগুলা আপনার যদিও ডিকশনারি শব্দ, তারপরও যিশুদা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, উনি বলতে পারেন যে আমি আগে কর্পোরেট কোচ নামে অ্যাপ্লিকেশন করেছি, তুমি এটা পরে একই ওয়ার্ড ইউজ করতেছো, সো তুমি এটা ইউজ করে থেকে বিরত থাকো। কারণ এটাতে এলিমেন্টটা হচ্ছে, আইনের এলিমেন্টটা হচ্ছে দুইটা লোক, আমি আপনি দেখে কনফিউজ হবো কোনটা যিশুদার কর্পোরেট কোচ আর কোনটা কর্পোরেট কোচ। এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা যাতে না হয় কাস্টমাররা অথবা কনজিউমাররা, এইটা থেকে বিরত রাখার জন্য সরকার অথবা পৃথিবী জুড়েই এই আইনটা করা হয়েছে, যে কনফিউশন করা যাবে না একই ধরনের নাম দিয়ে। ওকে, এটা একটা ভালো একটা ভ্যালুয়েবল। ওই সমস্ত লোকের ভ্যালু বলে কিছু নাই, তাকে অনেক নোটিফাই করা হয়েছে। আমার এই কর্পোরেট কোচ নামটা ওভার 20 ইয়ার্স ইউজ হচ্ছে আমার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে, আর সে হঠাৎ করে কর্পোরেট কোচ নাম দিয়ে সে শুরু করে। আপনি আমাদের অফিস থেকে একটা আমরা অ্যাপ্লিকেশন করে দিই আপনার নামে, আপনি কর্পোরেট কোচ লিখে একটা লোগো বানায় আমাকে দেন, মেক এন অ্যাপ্লিকেশন ফাইল, তখন আপনি ওকে আরো জোর করে ধরতে পারবেন, এবং ও না শুনলে তখন মানে পুলিশ। আমি জানি সমস্ত জড়ে যাবে, এরা তো কোম্পানিতে চাকরি টাকরি করে এবং খুব বেয়াদব টাইপের লোকজন আর এদের কোনো ভ্যালুস বলে কিছু নাই ধরনের লোক না। এখন বিষয়টা আমাদের তো ভ্যালুস থাকবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তো ভ্যালুস ওকে জোর করে মনে করে দিতে হয়। অ্যাবসলিউটলি। তো ওদের নাই, আমি দেখলাম যে ও এমনি ঝরে যাবে, ও কি কাজ করবে, ও আবার কিসের ট্রেনিং করাবে, তার তো প্রফেশন না সেটা। তো সেই জন্য আমি কিছু করিনি, এমনি ঝরে গেছে। অনেক লোককে আমি তাকে জানিয়েছি যে দিস ইজ নট গুড, ইউ শুড নট ডু ইট। আমি তো আর আননোন কোনো লোক না দেশে, এভরিবডি নোজ মি অ্যাজ এ কর্পোরেট ট্রেনার। তো সেখানে আমার নাম, আমার কোম্পানির নাম সে ইউজ করছে, which is very দি মানে হচ্ছে কিন্তু নির্দিষ্ট, তাই না? যে দি কখন হয়, একজন যখন থাকে, দা তাজমহল, বুঝছেন না? তাজমহল নেই, সো ও তো তাহলে হি ইজ নট দ্য অনলি ওয়ান। ওকে, এনিওয়েজ খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আবার দেখা হবে। খুব অনেক এডুকেটিং, অনেক লার্নিং হলো আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ মেজবা ভাই and the committee for having me, and আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন, বাট আমরা লাস্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের ফেরদৌস ভাই করেছেন, উনি লিখেছেন চ্যাট বক্সে যে ইজ ইট নেসেসারি টু সাবমিট অ্যাপ্লিকেশন টু রাইট টিএম? ইজ ইট নো নেসেসারি? ইটস নট। ওকে, মানে এটা তাহলে আর কি প্রিএমপ্টিভলি করা যেতে পারে? আপনি এমনি টিএম আপনি নিজে থেকেই করতে পারেন, অ্যাপ্লিকেশন না করেও করতে পারেন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ মেজবা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। নেক্সট আমরা 8 তারিখে আরেকটা সেশন করব। আমাদের সেশনের অতিথি থাকবেন রেজা ভাই, আমাদের ওয়ান অফ দ্য ট্রাস্টি বোর্ড মেম্বার্স, এবং আমরা প্যারেন্টিং এর উপর আলোচনা করব। সবার কাছে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার আলোচনা হয়েছিল। থ্যাংক ইউ মেজবা ভাই, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ টু মাই বিউটিফুল লাইফ, টু যিশুদা, দেলোয়ার ভাই, আপনি and other participants, and those specially ask the questions, because questionটা হচ্ছে আসলে প্রবলেম, and প্রবলেম কোয়েশ্চেন উত্তর দেওয়া হচ্ছে প্রবলেম সলভ করা, তখন লার্নিংটা ভালো হয়। আমরা তো we all are practical and coaches to some extent, so academic মানে প্রফেশনালদের কাছে আসলে এখন একাডেমিক ডিসকাশনের চেয়ে এরকম প্র্যাকটিক্যাল ডিসকাশন করা আরো ভালো। সো আই উড লাইক টু হয়তো আরেকটা গ্যাপ দিয়ে আমি বাকি কথাগুলো বলবো। এই আমাদের অনেকগুলো ভ্যালুর সাথে যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইনোভেশন, ক্রিয়েটিভিটি জড়িত, সো আরেকদিন আমরা বলবো, উইল কন্টিনিউ অ্যানাদার ডে মেবি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাঙ্কস। ওকে, দেলোয়ার ভাই, ওভার টু ইউ। আপনি সমাপনী বক্তব্য দিয়ে আমরা বিদায় নিব। দেলোয়ার ভাই প্লিজ।
থ্যাংক ইউ জিও ভাই, মিজু ভাই এন্ড সবাইকে। অনেক চমৎকার সেশন ছিল। আই এম সরি আমরা কিছু সময় বেশি নিয়েছি, বাট স্টিল আই থিঙ্ক আমরা সবাই অনেক এঙ্গেজ ছিলাম। অনেক চমৎকার ভাবে আমরা মিজু ভাইয়ের কথাগুলো শুনেছি এবং অনেক সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে। সো ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল সেশন। আমার কাছে যেটা মনে হয় যে ইনোভেশন ক্রিয়েটিভিটি নিয়ে আমরা যদি আমাদের প্রতিদিনের কাজকে চ্যালেঞ্জ করি যে আমি এই কাজটা এইভাবে করছি, এইভাবে কেন করছি, হোয়াই নট ইন এ ডিফারেন্ট ওয়ে, ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি হয়তো ডেইলি চলে আসবে। ইভেন লাইক ইফ ইউ লুক ইনটু আওয়ার বেড, ক্রিয়েট ইনোভেট লট অফ থিংস। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমরা যদি আমাদের কাজকে, আমাদের ওয়ে অফ ওয়ার্ককে প্রতিদিন চ্যালেঞ্জ করতে থাকি, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, everything will come together, you know, and we'll have better life. So by saying that, we'd like to conclude our session today. Thank you everyone. আপনারা রোজা রেখে 11টা পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা এঙ্গেজ ছিলেন আপনারা। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে আবার। নেক্সট উইকে আমাদের লাস্ট সেশন হবে বিফোর দ্য ঈদ, সো মোস্ট প্রবাবলি দ্যাট উড বি অন 8th May। 15th May তে আমাদের কোনো প্রোগ্রাম থাকবে না, উইল রিজিউম অ্যাগেইন হচ্ছে আপনার 22 May থেকে। সো বিফোর ঈদ নেক্সট সেশনটাই আমাদের লাস্ট সেশন। সো নেক্সট সেশনে আমাদের কিনোট স্পিকার থাকবেন আমাদের রেজা ইলিয়াস ভাই। সো উনি প্যারেন্টিং নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ। সো দেখা হবে, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের এবং ফ্যামিলির টেক কেয়ার করবেন। আশা করি এই সময়টা আমরা জয়েন্টলি ওভারকাম করব। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড নাইট।